Study of the compound. Study of the compound. Study of the compound এর মধ্যে থেকে আমাদের ক্লাস 10 এ বেসিক্যালি স্টাডি অফ দ্য কম্পাউন্ডের মধ্যে থেকে টোটাল যে কটা কম্পাউন্ড আছে তারা কি কি, তারা ইনিশিয়ালি প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যামোনিয়া। প্রথম হচ্ছে অ্যামোনিয়া রয়েছে, সেকেন্ড হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড রয়েছে, হাইড্রোজেন ক্লোরাইড আছে। নাম্বার 3 হচ্ছে আমাদের আছে হলো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। নাম্বার 4 আছে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই হচ্ছে টোটাল 4টে পার্ট আমাদের পুরো স্টাডি অফ দ্য কম্পাউন্ডসের মধ্যে থেকে আমাদের আছে। তাহলে স্টাডি অফ দ্য কম্পাউন্ডের মধ্যে থেকে এই 4টে পার্ট আমাদের। অ্যামোনিয়া মানে কি? অ্যামোনিয়া মানে হচ্ছে NH3, হাইড্রোজেন ক্লোরাইড মানে হচ্ছে HCl, সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে H2SO4, আর নাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে আমাদের HNO3, তাই তো? এই হচ্ছে 4টে নাইট্রিক অ্যাসিড, HNO3, এই জন্য নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে, নাইট্রাস অ্যাসিড। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই 4টে কম্পাউন্ডকে আমাদের শিখতে হবে টোটালি, এদের প্রিপারেশান শিখতে হবে। মেনলি কী কী শিখতে হয়? মেনলি আমাদের শিখতে হয় প্রিপারেশান শিখতে হবে, এদের রিয়াকশান শিখতে হবে, এদের ফিজিক্যাল প্রপার্টি শিখতে হবে, ফিজিক্যাল প্রপার্টি শিখতে হবে, বন্ধ করে দাও ওটা, আর ফিজিক্যাল প্রপার্টি শিখতে হবে, আর হচ্ছে এদের রিয়াকশানগুলো কী কী করছে সেটা শিখতে হবে। ব্যাস এই কতগুলো জিনিস শিখলেই আমাদের এখান থেকে হয়ে যাবে। তো আমি প্রথম যেটা আজকে করাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কি হাইড্রোজেন ক্লোরাইডটা ফার্স্ট করাবো, ঠিক আছে? আমরা ফার্স্ট কী করাবো? হাইড্রোজেন ক্লোরাইড করাবো। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড থেকে আমি ফার্স্ট স্টার্ট করছি। এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে এবং অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে? মানে এই 4টে কম্পাউন্ডের পার্ট না পুরো কেমিস্ট্রিটাকে ধরে থাকে। এর 4টে করে নিলেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলেই অন্যান্য টপিক লাইক অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, লাইক অন্যান্য চ্যাপ্টার, এগুলো কি হয়ে যাবে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এ নিয়ে ভাবার কিছু নেই। সো আমি তাহলে ফার্স্ট শুরু করি কি, হাইড্রোজেন ক্লোরাইডটা শুরু করি। তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে থেকে আমাদের যেটা প্রথম যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে কি আছে, হাইড্রোজেন ক্লোরাইডটা শুরু করছি, ঠিক আছে? কি আছে? হাইড্রোজেন ক্লোরাইড মানে কি HCl, ওকে? তো HCl এর মধ্যে থেকে আমাদের প্রিপারেশন প্রসেস কি কি আছে, আগে বেসিক কনসেপ্ট আগে আমাদের করতে হবে। HCl এর মধ্যে কি কি করে আমাদের তৈরি হচ্ছে। আমরা বন্ডিং শিখেছিলাম, HCl এর বন্ডিং আমরা শিখেছি এর আগে বন্ডিংয়ের মধ্যে থেকে HCl এর মধ্যে আমরা দেখেছিলাম কি হাইড্রোজেনে কি থাকে, হাইড্রোজেনের লাস্টে কটা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে হাইড্রোজেনে। কোন অরবিটালে থাকে? K অরবিটালে থাকে। তাহলে K অরবিটালে কটা ইলেকট্রন থাকছে? K অরবিটালে থাকছে একটা ইলেকট্রন, ক্লিয়ার? ক্লোরাইড মানে কি? ক্লোরাইড মানে হচ্ছে প্রথম অরবিটালে কটা ইলেকট্রন? এটা হচ্ছে নিউক্লিয়াস। প্রথম অরবিটালে থাকছে হচ্ছে ক্লোরাইডের জন্য, ক্লোরিনের জন্য দুটো ইলেকট্রন। তারপরে অরবিটালে কটা ইলেকট্রন থাকছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। অ্যান্ড লাস্ট অরবিটালে কটা ইলেকট্রন থাকছে? 7 নাম্বারস অফ ইলেকট্রন থাকছে। 1 2 3 4 5 6 7, ক্লিয়ার? তাহলে এটা কি ক্লোরিন। তাহলে কেতে কটা ইলেকট্রন? 1, এলে কটা ইলেকট্রন? 8, এম সরি এম এ হচ্ছে কটা ইলেকট্রন? 7, ওকে, ক্লিয়ার? তাহলে এবার কি করবে? হাইড্রোজেন টোটালি তার একটা ইলেকট্রন তার ট্রান্সফার করে দেবে কোথায়? ক্লোরিনে ট্রান্সফার করে দিল। হাইড্রোজেন যখনই ক্লোরিনে একটা ইলেকট্রনকে ট্রান্সফার করে দেবে তখনই হাইড্রোজেন হয়ে যাবে কি H পজিটিভ। কেন? ইলেকট্রন ট্রান্সফার করে দিলে কি হয়ে যায়? সে কি চার্জ হয়ে যায়? পজিটিভ চার্জ হয়ে যায়, তার জন্য কি হবে? H প্লাস হয়ে যাবে। আর ক্লোরিন নিজে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বিকজ হাইড্রোজেনকে যদি আমরা অরবিটালের থ্রু দিয়ে দেখি তাহলে হাইড্রোজেনের শুধুমাত্র নিউক্লিয়াস আছে, লাস্ট অরবিটালে কি কোনো ইলেকট্রন আছে? কোনো ইলেকট্রন নেই। তার জন্য এটা কি আয়ন? H প্লাস আয়ন তৈরি করলো। তাহলে কি তৈরি করলো? এটা H প্লাস আয়ন তৈরি করলো। ক্লোরিনের লাস্ট অরবিটালে কি আছে? নিউক্লিয়াস আছে। এখানে কটা ইলেকট্রন? একটা, দুটো। তার বাইরে কটা ইলেকট্রন? একটা, দুটো, তিনটে, চারটে,
5টা 6টা 7টা 8টা। আর লাস্টে কটা ইলেকট্রন এসেছে? লাস্টে ইলেকট্রন এসেছে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আর ক্লোরিনের কাছে কটা ইলেকট্রন, হাইড্রোজেনের কাছ থেকে কটা ইলেকট্রন এসেছে? আরও একটা এক্সট্রা ইলেকট্রন এসেছে। তাহলে তার কটা হলো? 8 ইলেকট্রনস। কেন? 1 2 3 4 5 6 7 8, ও সরি 8। টোটাল কটা ইলেকট্রন? 8 ইলেকট্রনস দেখতে পাওয়া গেল। তাহলে কে তে কটা ইলেকট্রন? 2, এল এ কটা ইলেকট্রন? 8, এম এ কটা ইলেকট্রন? 8। তাহলে 2 8 8। হাইড্রোজেনে কটা ইলেকট্রন? নো ইলেকট্রনস, কোনো ইলেকট্রনস H প্লাস আয়নের মধ্যে আমাদের নেই। সো H প্লাস অ্যান্ড এটা কি হলো? Cl মাইনাস। এর মাথায় কি চার্জ দেবে? এর মাথায় চার্জ দেবে হচ্ছে নেগেটিভ চার্জ। এর মাথায় কি চার্জ দেবে? এর মাথায় চার্জ দেবে হচ্ছে পজিটিভ চার্জ। ক্লিয়ার? তাহলে এটা পজিটিভ, এটা কি নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ যদি থাকে তাহলে কি তৈরি হলো? H প্লাস অ্যান্ড Cl মাইনাস হয়ে তৈরি হলো। ঠিক আছে, এইভাবে আমরা দেখতে পাই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, H প্লাস অ্যান্ড Cl মাইনাস তৈরি হচ্ছে। এবার যতটা না H প্লাস Cl মাইনাস হয়ে থাকছে, বাট এরা কিন্তু একটা কথা ভালো করে মাথায় রাখবে, HCl কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে পড়বে। HCl কিন্তু আয়নিক কম্পাউন্ড না। HCl কি হবে? HCl acts as a covalent compound. HCl H plus HCl মাইনাস হয়ে থাকতে পারে ইন অ্যাকুয়াস সলিউশন। কি বললাম? জলের মধ্যে যদি মেশানো হয় ইন অ্যাকুয়াস সলিউশনই কেবলমাত্র H প্লাস অ্যান্ড Cl মাইনাস হয়ে থাকতে পারবে, তাছাড়া কিন্তু হয়ে থাকতে পারবে না। তাহলে যদি বন্ডিং বলা হয় তাহলে বন্ডিংই প্লাস মাইনাস করে দেব না। বন্ডিং যদি বলা হয়ে থাকে তাহলে কিন্তু আমি এখান থেকে H প্লাস অ্যান্ড Cl মাইনাস করে দেব না। বন্ডিংটা কেমন হওয়ার কথা? বন্ডিংটা আমার হওয়ার কথা হচ্ছে এখান থেকে যদি আমি পুরোটাকে দেখাই তাহলে আমাদের বন্ডিংটা যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে কি, হাইড্রোজেন এই একটা আছে, ক্লোরিন এই একটা আছে। তাহলে হাইড্রোজেনের এখানে কটা ইলেকট্রন? 1টা 2টো। ওকে, কারণ এই দুটো ইলেকট্রন কার? ক্লোরিনের। মানে এখানে এদের মাঝখানে কি হয়েছে? হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে, ক্লোরিন কি করেছে? আর একটা ইলেকট্রন দিয়েছে, বিকজ দে আর বোথ আর নন মেটাল। ক্লিয়ার? কেন? হাইড্রোজেন তো নন মেটালের ক্যারেক্টার শো করছে, ক্লোরিন কি নন মেটাল। নন মেটাল আর নন মেটালের মাঝখানে কি বন্ডিং হয়? কোভ্যালেন্ট বন্ডিং হয়। ক্লিয়ার? আবার আমি যদি বলি যে স্যার পিরিয়ডিক টেবিলে তো আমি পড়েছি যে হাইড্রোজেনের মেটালিক ক্যারেক্টারও থাকে, তার জন্যই না, তার জন্যই দু ধরনের ক্যারেক্টারই দেখতে পাওয়া যাচ্ছে। ইন অ্যাকুয়াস সলিউশন ওটা H প্লাস Cl মাইনাস হয়ে থাকছে, আর ইন নর্মাল মিডিয়াম ওটা কোভ্যালেন্ট নেচার হয়ে থাকছে। কনসেপ্ট বোঝা গেছে কি যায়নি? আমি আবারও বলছি আজকে হাইড্রোজেন নন মেটাল, ক্লোরিন নন মেটাল। ক্লিয়ার? এটা তো কি ছিল? ক্লোরিন ছিল না? এটা কি ছিল? ক্লোরিন ছিল। তাহলে হাইড্রোজেন নন মেটাল, ক্লোরিন নন মেটাল। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন বোথ আর যদি নন মেটাল হয় তাহলে তাদের মাঝখানে কি বন্ডিং হবে? তাদের মাঝখানে কোভ্যালেন্ট বন্ডিং হবে। নন মেটাল আর নন মেটাল, দুটো নন মেটালের মধ্যে আমাদের বন্ডিং যেটা দেখতে পাওয়া যায় দ্যাট ইজ নোন অ্যাজ কোভ্যালেন্ট বন্ডিং দেখতে পাওয়া যায়। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? দুটো নন মেটালের মাঝখানে কি বন্ডিং দেখতে পাওয়া যায়? কোভ্যালেন্ট বন্ডিং দেখতে পাওয়া যায়। বাট কোভ্যালেন্ট বন্ডিংটা আগে আমি ড্র করি, তারপরে বলছি কোভ্যালেন্ট বন্ডিংটা কেমন হবে। তাহলে ক্লোরিনে কটা ইলেকট্রন? 1 2 3 4 5 6। কেন 6? কেননা ও একটা ইলেকট্রন দিয়েছে। লাস্টে কটা ছিল? 7টা ছিল, তার মধ্যে এই বন্ডিংয়ে আমাদের একটা ইলেকট্রন দিয়েছে, তার জন্য HCl এ কি বন্ডিং দেখতে পাওয়া যাবে? সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড দেখতে পাওয়া যাবে। সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড দেখতে পাওয়া যাবে। ক্লিয়ার? এত দূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? কি বললাম? ক্লোরিন নন মেটাল, হাইড্রোজেন নন মেটাল, তার জন্য তাদের মাঝখানে শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন হবে। শেয়ার্ড পেয়ার কা মতলব? শেয়ার্ড পেয়ারের মতলব হচ্ছে এ একটা ইলেকট্রন দেবে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দেবে, ক্লোরিন একটা ইলেকট্রন দেবে, দিয়ে বন্ডিং হবে। সেই বন্ডিংকে কি বলা হবে? কোভ্যালেন্ট বন্ডিং। আর সেই শেয়ার ইলেকট্রন হওয়ার জন্য ক্লোরিনের লোন পেয়ার কটা আছে? 1টা 2টো 3টে। কটাই আছে? 3টে ইলেকট্রন আছে। লোন পেয়ার কটা আছে? 3টে। তা লোন পেয়ার মানে হচ্ছে যে এক্সট্রা যে ইলেকট্রনগুলো পড়ে থাকবে আউটার শেলে তাদেরকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। ঠিক আছে?
এক্সট্রা মানে ক্লোরিনের লাস্টে কটা ইলেকট্রন ছিল? 7টা, 7 নাম্বারস অফ ইলেকট্রন। ও তো একটা ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়েছে, হাইড্রোজেনও একটা ইলেকট্রন দিয়েছে, দিয়ে মাঝে একটা বন্ডিং তৈরি করেছে লাইক দিস। তাহলে পড়ে আছে কটা? 6টা। সেই 6টা ইলেকট্রনকে বলা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। পেয়ার কেন? 6/2 পেয়ার, প্রতিটা পেয়ারের জন্য 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে 6/2, তাহলে লোন পেয়ার কটা? 3 লোন পেয়ার ইলেকট্রন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে কি হলো? 3 লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন দেখতে পাওয়া যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, এতদূর ক্লিয়ার তো? আচ্ছা, এতদূর লেখো, তারপরে আমি বলছি। এবার কোশ্চেন আসছে, তাহলে স্যার HCl ইন অ্যাকুয়াস সলিউশন, অ্যাকুয়াস মানে কি? সিম্পল কথা ভাই, জল মেশানো, ঠিক আছে? অ্যাকুয়াস মানে জল মেশানো। অ্যাকুয়াস সলিউশন এটা তাহলে H+ আর Cl- হয়ে থাকছে কেন? তাহলে নিশ্চয়ই আয়নিক ক্যারেক্টারও কিছু শো করছে। যদি ওরা ভেঙে থাকে তার মানে কি আছে? তার মানে অবভিয়াসলি আয়নিক ক্যারেক্টার যদি শো না করতো, কোভ্যালিয়েন্ট তো এভাবে ভাঙতে পারে না। কোভ্যালিয়েন্ট মলিকিউল সবসময় কি করে থাকে? বন্ড করে থাকে। কি বললাম? কোভ্যালিয়েন্ট মলিকিউল সবসময় বন্ড করে থাকে, তারা কিন্তু ভাঙে না, মানে তারা আয়োনাইজড ফর্মে ভাঙে না। আয়োনাইজড ফর্মে কারা ভাঙে? শুধুমাত্র আয়নিক কম্পোনেন্টসরা ভাঙে। কি বললাম? আয়োনাইজড ফর্মে কারা ভাঙে? আয়োনাইজড কম্পাউন্ডরা ভাঙে, আয়নিক কম্পাউন্ডরা ভাঙে। তাহলে অবভিয়াসলি HCl এর মধ্যে কিছুটা হলেও আয়নিক ক্যারেক্টার শো করছে, তা না হলে তো ডিসোসিয়েট এরকমভাবে ভাঙতো না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? কারোর কোনো ডাউট নেই? তার মানে কি? তার মানে HCl এর মধ্যে কোভ্যালিয়েন্ট ক্যারেক্টারও শো হচ্ছে, আয়নিক ক্যারেক্টারও শো হচ্ছে, কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টারের ম্যাগনিটিউড, কোভ্যালেন্ট ক্যারেক্টারের অ্যামাউন্ট অনেক বেশি দ্যান দ্যাট অফ আয়নিক ক্যারেক্টার। মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি 90% হয়, তাহলে আয়নিক ক্যারেক্টার 10%। বোঝা গেল? কেন 10% শো করলো? ও পুরোপুরি 100% আয়নিক কেন হলো, কোভ্যালেন্ট কেন হলো না? তার মেন কারণ হচ্ছে, তার প্রথম কারণ হচ্ছে হাইড্রোজেনের মেটাল নন মেটাল বোথ ক্যারেক্টার প্রেজেন্ট থাকে। হাইড্রোজেন কি পড়েছিলাম পিরিয়ডিক টেবিলে? হাইড্রোজেনের মেটালিক ক্যারেক্টারও শো করে, নন মেটালিক ক্যারেক্টারও শো করে। যেহেতু হাইড্রোজেন কিছুটা হলেও মেটালিক ক্যারেক্টার শো করে, তার জন্য আমাদের কি হচ্ছে? আয়নিক ইন নেচার শো করতে পারছে। কনসেপ্ট বোঝা গেল? কোনো ডাউট? বোঝা যায়নি? ওকে, তাহলে আমাদের এই গেল হচ্ছে HCl এর প্রপার্টি আমরা দেখতে পাই। তার মানে কি? ইন গ্যাসিয়াস স্টেট HCl কি ফর্মে থাকে? কোভ্যালেন্ট ফর্মে থাকে। ইন অ্যাকুয়াস স্টেট মানে হচ্ছে ইন প্রেজেন্স অফ ওয়াটার, সেটা কী ফর্মে থাকে? বা লিকুইড ফর্মে যখন থাকছে, মানে লিকুইড মানে কি? ইন প্রেজেন্স অফ ওয়াটার। লিকুইড আর ইন প্রেজেন্স অফ ওয়াটারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, আগেই বলে দিচ্ছি। লিকুইড মানে হচ্ছে কোল্ড করা হলো পিওর HClকে। পিওর HCl মানে কি? ওর মধ্যে এক ফোঁটাও জল নেই, ক্লিয়ার? তখন কিন্তু এই ফর্মে থাকবে না, তখন নর্মাল কোভ্যালেন্ট ফর্মে থাকবে। কিন্তু ওর মধ্যে যদি বাইরে থেকে কিছুটা অ্যামাউন্ট অফ অ্যাকোয়াস মিশিয়ে দেওয়া হয়, অ্যাকোয়া মিশিয়ে দেওয়া হয়, জল মিশিয়ে দেওয়া হয় বা ওয়াটার মিশিয়ে দেওয়া হয়, তাহলে কী হয়ে যাবে? ওটা ভেঙে গিয়ে H+ অ্যান্ড Cl- কনভার্ট হয়ে যাবে। লজিক বোঝা গেছে কি যায়নি? এই গেল হচ্ছে আমাদের পুরো কনসেপ্ট হাইড্রোজেন ক্লোরাইডের জন্য। ক্লিয়ার? ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড। ওকে, লেখো। আয়নিক অনলি অ্যাপ্লিকেবল ফর অ্যাকুয়াস সলিউশন। আয়নিকের জন্য অন্য কোনো ফর্ম দরকার হয় না। পিওর ফর্ম যদি থাকে, সেটা গ্যাস থাকুক বা লিকুইড থাকুক, যাই থাকুক না কেন, পিওর ফর্মে ও অলওয়েজ কোভ্যালিয়েন্ট বন্ডকে শো করবে, কখনোই অন্য স্লাইটলি আয়নিক প্রপার্টি শো করতে। তার মানে কি 1 in 10 HCl অ্যাটমসের মধ্যে এটা পাবো। এক্স্যাক্টলি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমি যাচ্ছি হচ্ছে প্রিপারেশন প্রসেসের মধ্যে, যে ল্যাবরেটরি প্রিপারেশন অফ দ্য হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। গ্যাস, নট অন্য কিছু। তো মুছি। আচ্ছা, আমরা যদি এখান থেকে বলি যে প্রিপারেশন অফ দ্য, 1 নম্বর, preparation of hydrogen chloride
ক্লোরাইড গ্যাস, প্রিপারেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আমরা কি করে প্রিপেয়ার করতে পারি। সো বেসিক হচ্ছে আমাদের কি করতে হয়, বেসিক হচ্ছে আমাদের একটা কন্টেনারকে নিতে হয়। নর্মাল একটা কি করতে হয়, নর্মাল একটা কন্টেনারকে নিতে হয়। কন্টেনারকে নেওয়ার পর কন্টেনারের মধ্যে কি অ্যাড করতে হয়, কন্টেনারের মধ্যে এখানে একটা কন্টেনার নিলাম, কনিক্যাল ফ্লাক্স, যাকে বলা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স বলা হচ্ছে। কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমাদের বাইরে থেকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডকে অ্যাড করতে হয়। বাইরে থেকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডকে অ্যাড করতে হয়। এখানে কি আছে না বলে দিচ্ছি, এর মধ্যে আছে হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড H2SO4। ক্লিয়ার? কনসেন্ট্রেটেড H2SO4 আছে। কনসেন্ট্রেটেড H2SO4 নিয়ে এটাকে নর্মাল আমাদের এখানে রেখে এটাকে কি করতে হবে, বুনসেন বার্নার দিয়ে এটাকে হিট করতে হবে। হিটের টেম্পারেচারটা আমি বুঝিয়ে দিচ্ছি কত হবে এবং কেন হবে, সব কিছু ক্লিয়ার করব। তো এখান থেকে কি তৈরি হবে, HCl গ্যাস তৈরি হবে, তৈরি হয়ে তারপরে এখানে এসে একটা জায়গার মধ্যে ওটা কি হবে, জমা হতে থাকবে। বলে দিচ্ছি। আচ্ছা, এখানে কি হবে, এর মধ্যে আমাদের একটা কন্টেনারের মধ্যে ওটাকে ডিপ করাতে হবে। সব ক্লিয়ার করে দিচ্ছি কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে এবং কি কি আমাদের ইউজ করতে হবে এর মধ্যে থেকে। এখানে একটা কন্টেনার রাখতে হবে, কন্টেনারের মধ্যে আমাদের এই ওকে, এবার এর মধ্যে দিয়ে যখন আসবে এখানে হলো ওকে, এত দূর আগে ড্র করো, এত দূর আগে ড্র করো, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি পুরো কেসটা আমাদের কি কি দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? ড্র করার দরকার নেই, আমি ড্র করলাম, ঠিক আছে, না করলেও চলবে, করলেও করতে পারবো, ওসব পরীক্ষায় তো পড়বে না আমাদের, আমাদের জাস্ট নর্মাল যা যা লেখা আছে সেই লিখতে দিচ্ছি। ঠিক আছে? ওকে, দেখো হয়েছে। এবার কি, এবার হচ্ছে আমাদের এখানে কি নিতে হবে, এখানে নিতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। কি নেব এখানে, এখানে নেব হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আমরা নেব, মানে NaCl নেব। ক্লিয়ার? সলিউশন ফর্মে না, ওটা হচ্ছে লিকুইড ফর্মে। লিকুইড মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডকে লিকুইড ফর্মে নেব। লিকুইড ফর্ম না নিলেও চলে, নিলেও চলে, ওটা কোনো ফ্যাক্টর নয়। ঠিক আছে? সলিড ফর্মে নিলেও কোনো প্রবলেম নেই। এর মধ্যে নেব সোডিয়াম ক্লোরাইড, ওপর থেকে কি ফেলছি, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ফেলছি, নিচে দিয়ে হিট করছি। হিটের টেম্পারেচার ডিফারেন্ট হওয়ার সাথে সাথে কিন্তু প্রোডাকশানেরও কিন্তু ডিফারেন্ট দেখতে পাওয়া যাবে। কীরকম, ভালো করে বুঝবে। কি আছে, কম্পাউন্ডের মধ্যে NaCl আছে, NaCl এর মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মেশাচ্ছি। NaCl এর মধ্যে কি মেশাচ্ছি, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। যদি কনসেন্ট্রেটেড থাকলে নিচে CnOC ডট লিখতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এবার যদি আমাদের টেম্পারেচার লেস দ্যান 200 ডিগ্রি সেলসিয়াস থাকে, মানে 200 ডিগ্রি সেলসিয়াসের কম, 200 ডিগ্রি সেলসিয়াসের কম যদি টেম্পারেচার থেকে থাকে, তাহলে আমাদের কি হবে, NaHSO4 সোডিয়াম বাইসালফেট, NaHSO4 তৈরি হবে। কি তৈরি হবে, সোডিয়াম বাইসালফেট। এইচ থাকা মানে কি, নামের শেষে কি যোগ হয়, বাই যোগ হয়, তাহলে সোডিয়াম বাইসালফেট, আর সাথে সাথে তৈরি হবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। ক্লিয়ার?
বোঝা গেল? তাহলে যদি NaCl এর মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে লেস 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমি হিট করি তাহলে তৈরি হবে সোডিয়াম বাইসালফেট অ্যান্ড হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আমাদের তৈরি করবে। ওকে, এবার প্রশ্ন আসছে যদি অ্যাবভ 200 করি, মানে 200-এর বেশি যদি হয় টেম্পারেচার, তাহলে কি হবে? তাহলে হচ্ছে NaCl সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড যদি দিয়ে দেওয়া হয় কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অ্যান্ড অ্যাবভ 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যদি 200-এর বেশি টেম্পারেচার থাকে তাহলে আমাদের যেটা দেখতে পাওয়া যাবে Na2SO4 অ্যান্ড HCl তৈরি হবে। কি বললাম? Na2SO4 প্লাস HCl তৈরি করবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। ব্যালেন্স কি করা আছে? না, ব্যালেন্স করা নেই। এখানে 2 বসবে, ক্লোরিনের জায়গায় কত বসবে? এখানেও 2 বসবে। ক্লিয়ার? তাহলে কোন প্রোডাকশনটা বেশি বেটার? ওপরেরটা না নিচেরটা? হ্যাঁ, আগেরটা না, নিচেরটা। কেন? বিকজ বেশি অ্যামাউন্ট অফ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করছে। আমি প্রিপারেশন করছি হাইড্রোজেন ক্লোরাইড, ল্যাবরেটরি প্রিপারেশন অফ দ্য হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য ইন্ডাস্ট্রি কি চাইবে? বেশি করে তৈরি করতে চাইবে না, কম করে থোড়ি তৈরি করতে চাইবে, লস হবে না? এই হিটটা 200-এর কম, 200-এর বেশি, তুমি বললো ফুয়েল বেশি খরচ হবে, তাই তো? ফুয়েল বেশি খরচ হলেও যদি প্রোডাকশন আমার বেশি হয় তাতে ক্ষতি কি? বোঝা গেল? তাহলে আমি কি বললাম? তাহলে আমি এটা বললাম যে NaCl এর সাথে সালফিউরিক অ্যাসিড যদি কনসেন্ট্রেট দেওয়া হয় 200 ডিগ্রি সেলসিয়াসের লেস যদি হয় তাহলে সোডিয়াম বাইসালফেট তৈরি হবে আর HCl তৈরি হবে। আচ্ছা, এবার আমি একটা কোয়েশ্চেন করব। লেখা হয়েছে সবার? ওকে, এখানে দুটো ডান্ডা দেওয়া হয়নি, না তো ভেঙে পড়ে যাবে তো। হাই দেখো না, 4খানা লাগবে, উল্টে যাবে সেট আপ। ওকে, হয়েছে? আচ্ছা, এবার কনসেপ্ট ভালো করে বুঝবে। কি কনসেপ্ট? যে NaCl এর সাথে সালফিউরিক অ্যাসিডে 200 ডিগ্রি সেলসিয়াসের লেস দিলে সোডিয়াম বাইসালফেট তৈরি হলো, বাট 200 ডিগ্রি সেলসিয়াসের অ্যাবভ দিলে আমাদের সোডিয়াম সালফেট তৈরি হলো। ওয়াই? কেন? কি এমন ক্ষতি করেছিল? এটাও তো তৈরি হতে পারতো, সেটাই না বলছি কনসেপ্টটা। এই কনসেপ্টটা বইয়ে নেই অ্যাকচুয়ালি। সোডিয়াম বাইসালফেট কিসের একটা এক্সট্রা? কি দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? একটা এইচ এখানে আছে, এখানে এইচ নেই। তার মানে কি যে কোনো টাইপের বাই কম্পাউন্ড, সেটা বাইসালফেট হতে পারে, বাই কার্বনেট হতে পারে, যে কোনো টাইপের বাই কম্পাউন্ডস আর আনস্টেবল। কি বললাম? যে কোনো টাইপের বাই কম্পাউন্ডস আর আনস্টেবল, সেটা বাইসালফেট, বাইকার্বনেট, বাইফসফেট যাই হোক না কেন। তাহলে তারা কি হচ্ছে? তারা যদি আনস্টেবল হয় তাহলে বেশি যদি গরম করি তাহলে তারা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাহলে ভেঙে গিয়ে ও কি করছে? হাইড্রোজেনটাকে সাপ্লাই করে দিচ্ছে কাকে? ক্লোরিনকে। তার জন্য এখানে দুটো প্রোডাকশান হচ্ছে HCl। এই হাইড্রোজেনটা তো বেরিয়ে চলে গেল, তাকে কে নিল? ক্লোরিন নিল। তাহলে প্রোডাকশানে HCl আমাদের কি তৈরি হলো? বেশি তৈরি হলো। কেন? বিকজ বাইসালফেট কম্পাউন্ডস, আর লিখে রাখো, বাইসালফেট কম্পাউন্ডস আর more unstable than that of sodium sulfate. Sodium bisulfates are more unstable than that of sodium sulfate. Sodium sulfate. Okay? So, at high temperature, the byproduct is sodium sulfate. At high temperature, the byproduct is sodium sulfate. কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই হচ্ছে আমাদের মেন ব্যাপার ছিল। লো টেম্পারেচারে বাইসালফেট তৈরি হবে, হাই টেম্পারেচারে কি তৈরি হবে? সালফেট তৈরি হবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আর একটা কথা সেটা হচ্ছে তাহলে এই হাইড্রোজেনটা সাপ্লাই হয়ে কোথায় চলে গেল? হাই টেম্পারেচারে HCl এর কাছে। তার জন্য তো প্রোডাকশানে HCl কটা তৈরি হলো? দুটো তৈরি হলো না? HCl প্রোডাকশানে কটা তৈরি হয়েছে? দুটো তৈরি হয়েছে। সো
কোন প্রসেসটা মোর ফেভারেবল প্রসেস? সেকেন্ড প্রসেসটা আমাদের কি হবে? মোর ফেভারেবল প্রসেস দেখতে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার হলো আমাদের কি হলো, এবার দেখো ব্যাপারটা ভালো করে বোঝো। তাহলে এখান থেকে তো কি তৈরি হলো? HCl তৈরি হয়ে গেল। সোডিয়াম বাইসালফেট বা সোডিয়াম সালফেট সলিবল হয়ে থাকবে কোথায়? NaCl এর মধ্যে। তাহলে বাকি যে HCl গ্যাসটা সেটা কোথায় উড়ে যাবে? উপর দিয়ে উড়ে এইভাবে HCl গ্যাসটা বেরিয়ে চলে আসবে। বাট এই HCl গ্যাসের মধ্যে কিন্তু ইমপিউরিটি মিশে আছে। ইমপিউরিটি লাইক ওয়াটার, লাইক আমাদের কি হতে পারে? লাইক এর মধ্যে ইমপিউরিটি আমাদের যেটা দেখতে পাওয়া যেতে পারে, নর্মাল ইমপিউরিটিস মেনলি আমাদের মিশে থাকে সেটা হচ্ছে কি ওয়াটার মিশে থাকে। ক্লিয়ার? তাহলে ইমপিউরিটি হিসেবে ওয়াটার কিন্তু এর মধ্যে মিশে থাকে। এবার তোমরা বলবে স্যার ওয়াটার পেলো বোধহয়, ওয়াটার তো ছিলই না, তাই না? ওয়াটার তো ছিলই না। আমি সোডিয়াম ক্লোরাইড যখন নিয়েছি সেটাকে সলিড দিলে রিয়াকশানটা অতটা বেটার হয় না, তাকে কি করতে হয়? লেস অ্যামাউন্ট অফ ওয়াটার তার মধ্যে মিশিয়ে দিতে হয়। তাহলে কি হয়? সোডিয়াম ক্লোরাইডটা সলিবল হয়ে যায়। আর সলিবল হয়ে গেলে কি হবে? সালফিউরিক অ্যাসিড লিকুইড আর লিকুইডে কি হবে? মিক্সচারটা ভালো হবে। আর লিকুইডে মিক্সচার ভালো হলে রিয়াকশান বেটার হবে। রিয়াকশান যদি বেটার না হয় তাহলে আমি প্রোডাকশান পাবো কী করে? বোঝা গেল? সেইখান থেকে ওয়াটারটা বেরোচ্ছে। আর সেই ওয়াটারকে নিয়ে, কেন তুমি গরম করছো 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওয়াটার ভেপার তো তৈরি হবে, 100 ডেই ওয়াটার ভেপার তৈরি হয়ে যাবে। তাহলে এখান থেকে ওয়াটার ভেপারের সাথে HCl বেরোতে থাকলো। তার মানে কি? যে HCl বেরোচ্ছে সেই HClটা কি? ইমপিওর রয়েছে, এর মধ্যে কি আছে? ওয়াটার আছে। তাহলে এর মধ্যে কি করতে হবে? ওয়াটারটাকে কি করতে হবে? সরিয়ে আমাকে ড্রাই HClকে বার করতে হবে। ড্রাই HCl মানে বোঝা যাচ্ছে তো, যার মধ্যে ওয়াটার নেই। ক্লিয়ার? তাহলে এখানে আমি কি দেব? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট মানে কি? যে জলকে বের করে নেয়, বাকি জিনিসকে বের করে দেয়, চেক পয়েন্টের মতন। তাহলে কি করব? এখানে আমাকে তাহলে কি নিতে হবে? এখানে আমাকে নিতে হবে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা নিলাম কি? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিলাম। তার মানে HCl এর জন্য ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে আমরা কি ইউজ করে থাকি? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডকে ইউজ করি। বোঝা গেল কি গেল না? HCl তো এখান থেকে বেরিয়ে পাইপলাইনের মধ্যে দিয়ে এখানে এলো। তাহলে এই যে HCl এটা কি ড্রাই না ওয়েট? তাহলে এর মধ্যে জল মিশে আছে। তাহলে সেই জলকে যদি তাড়াতে হয়, সেই জলকে যদি বের করতে হয়, তাহলে কি নেব? এখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নেব। তাহলে ওই জলটাকে কে টেনে নেবে? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড টেনে নেবে, বাকি HClকে এদিক দিয়ে বার করে দেবে। সেই HClটা কি হবে? ড্রাই। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে HCl এর জন্য আমরা কি ইউজ করে থাকি? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডকে আমরা ইউজ করি। কনসেপ্ট ক্লিয়ার হলো না? হলো না? বোঝা গেছে? তাহলে ডিহাইড্রেটিং লিখে রাখো নিচে, ডিহাইড্রেটিং এজেন্ট ইকুয়ালস টু ডিহাইড্রেটিং এজেন্ট ফর HCl ইকুয়ালস টু কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। ডিহাইড্রেটিং এজেন্ট ফর ডিহাইড্রেটিং এজেন্ট ফর হাইড্রোজেন ক্লোরাইড ইকুয়ালস টু কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? নিচের রিয়াকশানটাকে আমি মুছছি। আচ্ছা, তো এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে তো আমি অন্য জিনিসকেও ইউজ করতে পারতাম। কি? P2O5 ফসফরাস পেন্টক্সাইড কি ইউজ করতে পারতাম? ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে আমরা তো অন্য এজেন্টের নামও তো জানি, সেটা কি? ফসফরাস পেন্টক্সাইড। এর ফর্মুলা কি? P2O5। ওকে, ফসফরাস পেন্টক্সাইডকে ইউজ করতে পারতাম। আর ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কি ইউজ করতে পারতাম? ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডকে ইউজ করতে পারতাম, CaO পারতাম। চুন, নর্মাল চুন যেটা হয়, লাইম। তাহলে ক্যালসিয়াম অক্সাইডকে আমরা ইউজ করতে পারতাম, ফসফরাস পেন্টক্সাইডকে ইউজ করতে পারতাম। বাট করলাম না কেন? কেন করলাম না?
ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 ফিউজড। ওকে, তো এগুলোকে ইউজ কেন করিনি আমরা, শুধুমাত্র এদেরকে কেন ইউজ করেছি। তো একটা কথা ক্লিয়ার রাখো মাথার মধ্যে, তুমি অ্যাসিডকে ডিহাইড্রেট করবে, তাহলে তুমি যদি বেস নাও তাহলে ভাই কি করে ডিহাইড্রেট হবে? বেসের সাথে তো অ্যাসিড তো রিয়াকশন করে যাবে না। সোডিয়াম হাইড্রক্সাইড বা কনসেন্ট্রেটেড পটাশিয়াম হাইড্রক্সাইড দিয়ে কী করে করব? ওটা তো বেস, অ্যাসিডের সাথে রিয়াকশন করে যাবে। পেন্টক্সাইডটাও একটা বেস, আবার ক্যালসিয়াম অক্সাইড তো নর্মাল বেস, এটা তো আমরা জানি, ক্যালসিয়াম অক্সাইড তো বেস। তাহলে বেসের সাথে অ্যাসিড তো রিয়াকশান করে যাবে, যে কারণে ক্যালসিয়াম ক্লোরাইড নিতে পারবো না, যে কারণে ক্যালসিয়াম অক্সাইড নিতে পারবো না, যে কারণে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড নিতে পারবো না ফিউজড। এই কারণগুলোর জন্য আমরা এদেরকে নিতে পারবো না। বাট এদের দুটোর রিয়াকশান আমি একটু দেখাচ্ছি। যদি আমরা HCl এর সাথে ফসফরাস পেন্টক্সাইডকে দিয়ে ডিহাইড্রেট করতে চাই, তাহলে যাকে ডিহাইড্রেট করতে চাচ্ছি সেই রিয়াকশান পাবে, পার্টিসিপেট করে যাবে। তো কি হবে? তাহলে আমাদের স্বাভাবিকভাবেই যাকে ডিহাইড্রেট করতে গেলাম সেই যদি পার্টিকুলারলি রিয়াকশানে পার্টিসিপেট করে যায়, তাহলে আর ভাই ডিহাইড্রেট করবোটা কাকে? বোঝা গেল? তো আমও গেল, বস্তাও গেল। তো আমাদের কি তৈরি করবে? POCl3 তৈরি করবে, আর তৈরি হবে কি? HPO3 তৈরি হবে। HPO3 তৈরি হবে, 3টে HPO3, PCl3, 3টে HCl তৈরি করবে, আর ফসফরাস পেন্টক্সাইড তৈরি লাগবে 2টো। তাহলে এই হচ্ছে প্রোডাকশান তৈরি হলো। তাহলে HClকে যদি P2O5 এর মধ্যে রিয়াকশান করায় তাহলে POCl3 তৈরি হয়, HPO3 তৈরি করে, যে কারণে রিয়াকশান করতে পারবে না। 1 মিনিট। POCl3 দেখতে কেমন হয়? এইরকম হয় POCl3 দেখতে। ক্লিয়ার? POCl3 এরকম ধরনের দেখতে হয়ে থাকে। ঠিক আছে? তো আমরা এটা হলো রিয়াকশান আমরা দেখতে পেলাম, যার জন্য রিয়াকশানে পার্টিসিপেট করা পসিবল হলো না। তাহলে ক্যালসিয়াম অক্সাইড কি করে? ওটা তো সিম্পল লজিক, ওটা একটা বেস। বেসের সাথে কি করবে? বেসের সাথে অ্যাসিড রিয়াকশান করবে। তো রিয়াকশানটা একবার দেখাই। ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি HCl থাকে, তাহলে HCl যদি রিয়াকশান করে তাহলে তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড অ্যান্ড ওয়াটার। ও জল কি বের করবে? ও তো ওর এক্সট্রা জল বের করে দিচ্ছে, ও নিজের জল বের করতে ওর জল বেরিয়ে যাচ্ছে, অদ্ভুত ব্যাপার। তো ক্যালসিয়াম অক্সাইড কী হবে? ক্যালসিয়াম অক্সাইড যখনই থাকবে তখন HCl এর সাথে রিয়াকশান করে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যান্ড ওয়াটার মলিকিউল প্রোডাকশন করবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? যে কারণে অনলি কাকে ইউজ করব? ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডকে ইউজ করব, অন্য কাউকে ইউজ করতে পারবো না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে ওটা হচ্ছে POCl3। আমি স্ট্রাকচারটা এঁকে দিয়েছিলাম, ঠিক আছে? তো ওই কম্পাউন্ডটা আপাতত জানার দরকার নেই, হায়ার লেভেলে উঠলে চলবে। অ্যাজ এ ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে। ওকে, দুটো অ্যাসিড মিশ্রণে রিয়াক্ট করে না। হ্যাঁ করে, হায়ার লেভেলে করে, যখন একটা স্ট্রং অ্যাসিড একটা উইক অ্যাসিড থাকে তখন রিয়াকশান করে। বাট মডারেট অ্যাসিড হলে তারা কিন্তু একে অপরের সাথে রিয়াকশান করবে না। আচ্ছা, এবার হচ্ছে, আচ্ছা এবার আমি একটা কথা বলি, সেটা এত দূর হলো। তাহলে কী কী শিখলাম? চুন ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা আমাদের তাহলে আমি কী কী শিখলাম একবার রিক্যাপ করাই। প্রথম আমি শিখলাম কি? প্রথম শিখলাম হচ্ছে বন্ডিংটা। বন্ডিং থেকে আমি দেখলাম কি হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে বেসিক্যালি কোভ্যালেন্ট ইন নেচার হয়, তার মানে শেয়ার পেয়ার ইলেকট্রন থাকবে। লোন পেয়ার ইলেকট্রন থাকবে কটা? লোন পেয়ার ইলেকট্রন থাকবে ক্লোরিনের কাছে 3টে। কিন্তু ইন অ্যাকুয়াস মিডিয়াম ওটা কিসের মতন ক্যারেক্টার শো করে? আয়নিকের মতন ক্যারেক্টার শো করে। তাহলে আয়নিকের মতন যদি ক্যারেক্টার শো করে অ্যাকুয়াস মিডিয়ামে, তাহলে H+ অ্যান্ড Cl- প্রোডাকশন করবে। ওকে, তারপরে আমি আসলাম প্রিপারেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড। প্রিপারেশন অফ হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে আমি দিলাম কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মেশালাম। যদি লেস দ্যান 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে তাহলে সোডিয়াম বাইসালফেট অ্যান্ড HCl প্রোডাকশন করে। যদি অ্যাবভ 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে তাহলে সোডিয়াম সালফেট অ্যান্ড আমাদের HCl তৈরি করে। বিকজ হাই টেম্পারেচারে সোডিয়াম বাইসালফেট ইজ আনস্টেবল, বাট অ্যাট হাই টেম্পারেচার সোডিয়াম সালফেট Na2SO4 is stable.
than that of bisulfate. So at high temperature, more than 200 degrees Celsius temperature, sodium bisulfate and hydrogen chloride production হয়। ক্লিয়ার? তারপরে আমি আসলাম কোথায়? অ্যাজ এ ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্টের মধ্যে কি ছিল? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডকে ওনলি ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করানো হয়, বিকজ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইজ অ্যাসিড অ্যান্ড হাইড্রোজেন ক্লোরাইড অলসো অ্যাসিড। তো স্বাভাবিকভাবে আমরা কি বলতে পারি? হাইড্রোজেন ক্লোরাইড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কখনোই একে অন্যের সাথে রিয়াকশনে পার্টিসিপেট করবে না। তাহলে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে তাহলে কাদেরকে ইউজ করা যাবে না? ফসফরাস পেন্টঅক্সাইড P2O5 যাবে না, ক্যালসিয়াম অক্সাইড যাবে না, বিকজ তার কারণ দিস রিয়াকশন অ্যান্ড দিস রিয়াকশন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এতদূর পর্যন্ত আমাদের থাকলো। এবার আমি একটা কথা বলবো, ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইজ নট ইউজড ডিউরিং দ্য প্রিপারেশন অফ HCl। আমরা কি ইউজ করেছি? সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডও ইউজ করতে পারতাম। ওকে, কেন আমি করতে পারবো না? তার মেন কারণটা কি? তাহলে আমরা কি সালফিউরিক অ্যাসিড আমি ইউজ করেছি, বাট আমি তো নাইট্রিকও করতে পারতাম। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইজ নট ইউজ ডিউরিং প্রিপেয়ার অফ দ্য কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড মানে HNO3 ইজ নট ইউজড during the preparation of HCl. Explain why. কোশ্চেনটা লিখে নাও, কেন আমরা করতে পারবো না? তার মেন কারণ হচ্ছে, আমি বলে দিই। দেখো কোশ্চেনটাকে লেখো, বলে দিচ্ছি। হয়ে গেছে? ওকে, দেখো আজকে আমি একবারও বলিনি রিয়াকশান করে কম্পাউন্ড তৈরি হবে না। তুমি যদি NaCl এর মধ্যে HNO3 দাও, তাহলে তোমাদের NaNO3 তৈরি করবে আর HCl তৈরি করবে কি না? না, কিচ্ছু ইনসলিবল এর প্রশ্ন আসছে না এখান থেকে। ঠিক আছে, HClও তৈরি হবে, NaNO3 তৈরি হবে, NaNO3 সলিবল হয়ে যাবে ভেতরে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম তো কিছু দেখতে পাচ্ছি না। কিছু প্রবলেম তো আছেই। কি প্রবলেম হতে পারে? কোনো কনসেপ্ট বলছি। প্রোডাকশানে HCl তৈরি হবে একবারও, সে সম্পর্কে আমাদের কোনো কনফিউশন নেই যে HCl প্রোডাকশান হবে, ভালো কথা। বাট কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড হচ্ছে ভোলাটাইল অ্যাসিড। ভোলাটাইল মানে কি? পারফিউম ইউজ করো তো, যখন দাও গায়ে লাগে বা জামায় লাগে, পারফিউম যখন ইউজ করা হয়, বাট কিছুক্ষণ পরে সেটা কী হয়ে যায়? ভোলাটাইল হলে উড়ে যায়। তাহলে কি? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ভোলাটাইল অ্যাসিড। তুমি যখন দেবে তাহলে কি হবে? HCl নিজেও গ্যাস তৈরি হচ্ছে। তাহলে HCl নিজে গ্যাস, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ভোলাটাইল, তাহলে HCl এর মধ্যে এবার কে মিশবে? HNO3 মিশে যাবে। বাট আমি তো HNO3 কে আলাদা করতে পারবো না জলের মতন, যে কারণে, আমার কথা বোঝা গেল কি গেল না? আমি আবারও বলছি, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইজ এ ভোলাটাইল অ্যাসিড। তাহলে ভোলাটাইল অ্যাসিড যদি হয়, তাহলে এমনি ভোলাটাইল, তার উপর আবার গরম করছি, তাহলে কি হবে? HCl এর সাথে যে প্রোডাকশন হচ্ছে HCl এর, সে HCl এর সাথে গিয়ে মিশে যাবে। তো এই যে পাইপ রয়েছে, সেই পাইপ লাইনের মধ্যে দিয়ে যখন ও নিচে আসবে, তখন ও নিজের সাথে কাকে নিয়ে আসবে? নাইট্রিক অ্যাসিডের ভ্যাপারকে নিয়ে আসবে, নাইট্রিক অ্যাসিডের গ্যাসকে নিয়ে আসবে। বাট নাইট্রিক অ্যাসিডের গ্যাসকে তো আমি ডিস্টিংগুইশ মানে আলাদা করতে পারবো না, যে কারণে আমাদের নাইট্রিক অ্যাসিডকে ইউজ করা হয় না। বাট এই কেসটা যদি আমি সালফিউরিক অ্যাসিডের জন্য করি, হবে না। সালফিউরিক অ্যাসিড উড়ে যায় না, ভোলাটাইল না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝতে পারোনি? আবারও বলছি, আজকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলাম কেন? বিকজ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ভোলাটাইল না। ভোলাটাইল মানে কি? উড়ে যাওয়া। বাট নাইট্রিক অ্যাসিড কি? ভোলাটাইল। ঠিক আছে, তাহলে যখন নাইট্রিক অ্যাসিড এখানে আমি ফেললাম, তাহলে NaCl এর সাথে রিয়াকশান করে কি তৈরি করলো? NaNO3 আর HCl তৈরি করলো। এবার সব নাইট্রিক অ্যাসিড তো আর পুরো রিয়াকশান করবে না, কিছু নাইট্রিক অ্যাসিড তো এমন থাকবে যারা পিওর ফর্মে থাকবে। গরম হয়ে তারা কি হবে? তারা কার সাথে মিশে যাবে? এবার HCl এর সাথে মিশে যাবে।
তাহলে HCl যখন এর মধ্যে দিয়ে বাইরে এসে নিচে নামবে তখন ও তার সাথে করে বন্ধু হিসেবে কাকে নিয়ে আসবে? নাইট্রিক অ্যাসিড ভেপারকে নিয়ে আসবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? জলকে তো আনবেই, পাশাপাশি কাকে নিয়ে আসবে? নাইট্রিক অ্যাসিড ভেপারকে নিয়ে আসবে। বোঝা গেল কি গেল না? তাহলে নাইট্রিক অ্যাসিড ভেপারকে তো আমি আলাদা করতে পারবো না, জলকে আলাদা করে দিতে পারি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে, বাট নাইট্রিক অ্যাসিড ভেপারকে কি আলাদা করতে পারি? পারবো না, না? তার জন্য নাইট্রিক অ্যাসিডকে ইউজ করা হয় না। সো অ্যান্সার কি লিখবে? অ্যান্সার একটা জিনিসই লিখবে যে নাইট্রিক অ্যাসিড ইজ এ ভোলাটাইল অ্যাসিড অ্যান্ড it mixed with HCl gas which is difficult for purification. বোঝা গেছে? এইটুকুই জাস্ট লিখে দাও যে নাইট্রিক অ্যাসিড ইজ এ ভোলাটাইল অ্যাসিড অ্যান্ড volatilized out along with the hydrogen chloride. বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার হলো? ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের কনসেপ্ট আমরা দেখতে পাই। আচ্ছা, এবার একটা কথা, লাস্ট টপিক কি লেখা হয়েছে সবারই? নাইট্রিক অ্যাসিড ইজ ভোলাটাইল। HCl এর বয়লিং পয়েন্ট কত হবে? HCl এর বয়লিং পয়েন্ট, HCl এর বয়লিং পয়েন্ট হচ্ছে -80 কাছাকাছি, 82 83 এরকম, -80। তার জন্য তো গ্যাস হয়ে থাকছে। গ্যাস হচ্ছে কেন? বয়লিং পয়েন্ট -80। হ্যাঁ হ্যাঁ, প্রেশার দিয়ে লিকুইফাই করা হয়। বোঝা গেল? আর ল্যাবে আমাদের যে HCl রাখা থাকে ওটার মধ্যে জল মেশানো, ওটা কিন্তু জল মেশানো HCl। ক্লিয়ার? আচ্ছা, এই গেল হচ্ছে কনসেপ্ট। এবার আমরা কি করব এখান থেকে? তাহলে ড্রাই HCl, হ্যাঁ না, এবার আমাদের এখানে কি আছে? HCl আসলো, আর HCl কি ভারী? HClটা ভারী হয় এয়ারের থেকে। কেন? হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেন প্লাস ক্লোরিন, স্বাভাবিকভাবে হাইড্রোজেন ক্লোরাইড কী হবে? ভারী তো হবে না। আর ভারী জিনিস কোথায় থাকে? নিচে থাকে, গ্র্যাভিটি বেশি। ঠিক আছে? তাহলে গ্র্যাভিটি বেশির জন্য কি থাকবে? নিচে থাকবে। তাহলে আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য এয়ার। ঠিক আছে? তাহলে ওপরে কি উঠবে? উপরে উঠে যাবে হচ্ছে আমাদের এয়ারটা কোথায় চলে যাবে? ওপরে চলে যাবে। আর কন্টেনারের ভেতরে নিচে কি পড়ে থাকবে? HCl পড়ে থাকবে। লজিক বোঝা গেছে? কোথাও যদি ব্লিচিং পাউডার দেওয়া হয় তাহলে ব্লিচিং পাউডার দিলে দেখবে ক্লোরিন গ্যাসের গন্ধ বেরোয়। ঠিক আছে? আর ক্লোরিন গ্যাস ভারী বলে গন্ধটা খুব নাকে লাগে। যদি ওপরে উড়ে চলে যেত তাহলে গন্ধ পেতাম না। নিচে থাকে কজ ডেনসিটি বেশি, তার মাস বেশি হয়, তার জন্য গন্ধটা পাওয়া যায়। কনসেপ্ট বোঝা গেল? এই গেল আমাদের মেন কনসেপ্ট। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, CaOClCl। ঠিক আছে? আচ্ছা, ওকে, আজকে এতটাই। চলো বন্ধ করো।